শুধু দর্শকবিন্দু, আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে। এসআইআর হলে সাধারণ মানুষের কোনো ভয় পাওয়ার কারণ নেই। সে যদি ভারতীয় এবং ভারতবাসী হয় তার কোনো ভয় পাওয়ার কারণ নেই। তার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না। এই নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছে হাইকোর্টের আইনজীবী, বিশিষ্ট আইনজীবী অর্ক মুখার্জি। তিনি কি বলে শুনে যান এবং সমস্ত ভিডিওটা দেখে যান। বুঝতে পেরেছি, বলুন। বিহারে এসআইআর হয়েছে, 65 লক্ষ লোক বাদ গিয়েছে, সেই আতঙ্কে পশ্চিমবঙ্গে আছে। এসআইআর হলে মানুষের কি আতঙ্ক, কি ভয় আছে। এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলের নেতা থাকার সময় বলেছিল বাংলাদেশি ভোটারদের এবং ইনভ্যালিড ভোটারদের বাদ দিতে হবে। এখন তাদেরকে সাপোর্ট করছে। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, এসআইআর নিয়ে যেটা আমি বলার সেটা হচ্ছে যে এখানে পুরোপুরি মানে লোকাল আমাদের যে এখানকার যে শাসক দল আছে এটাকে পুরোপুরি একটা মানুষকে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। এসআইআর এ কোনো সমস্যা নেই। আজকে বিহারে যাদের নাম বাদ গেছে তারা সবাই প্রত্যেক মৃত, এবং নয় তারা অন্য জায়গায় ফ্ল্যাট কিনে বাড়ি কিনে চলে গেছে, সেখানকার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড করে নিয়েছে। সুতরাং যখন তারা সেখানকার বাসিন্দাই নয়, তারা যখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড করে নিয়েছে, তাহলে পুরনো জায়গায় তাদেরকে রেখে তাদের নাম ভোটার লিস্টে রেখে সেখানকার যে একটা 2 নম্বরী ব্যবস্থা, যে মৃত ভোটারের নামেও ভোট দিয়ে জেতা, এই জিনিসটাই হচ্ছে রেকটিফাই করতে হবে। সেটার জন্যই এসআইআর করা হচ্ছে। স্যার, ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা যখন চালু হবে তখন আপনারা দেখতে পারবেন যে এরকম প্রচুর মানুষজন আছেন যারা অলরেডি মৃত, যাদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় আছে, এবং তাদের উপরে কিছু দুষ্কৃতিমূলক কাজকর্ম করে এরকম মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট হয়ে যায়। এবং যারা যারা অরিজিনাল ভোটার, যাদের অলরেডি এখানে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব আছে, তারা তো তাদের নাম তো ভোটিং লিস্ট ভোটার যে লিস্টটা সেখানে আছে, এবং তার ভিত্তিতেই তো তারা ভোট দিচ্ছে। তো তাদের তো এখানে সমস্যায় পড়ার কোনো কারণ নেই। আজকে যদি শাসক দল এইরকম মানুষদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়, তাহলে আমি বলবো এটা পুরোপুরি একটা মূর্খের কাজ হবে। কারণ মানুষ এখন আর বোকা নয়, মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে। এখন এআই এর যুগ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বর্তমানে। এই বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে দাঁড়িয়ে মানুষ এখন আর বোকা নয়, কাউকে বোকা বানানো যাবে না। আর এই যে জোর জুলুম করে ভোট না দিতে দেওয়া, বিগত পঞ্চায়েতে আমরা দেখেছিলাম যে ভোট না দিতে দেওয়া, যারা অরিজিনাল ভোটার তারা ভোটিং কেন্দ্রে এসে ফিরে গেছে বাড়িতে, যাদের ভোট নাকি অলরেডি হয়ে গেছে, এই জিনিসটাই এইবারে হতে দেওয়া যাবে না। যার কারণে ওয়েস্ট বেঙ্গলে এসআইআরটা করা খুবই প্রয়োজনীয়, এবং এটা যত শীঘ্র সম্ভব আমার মনে হয় এসআইআরটা করে ফেলা উচিত এই ওয়েস্ট বেঙ্গলে। তাহলে 2026-এর ভোটটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। স্যার, বলছিলাম, ভোট চুরি অভিযোগ করছে রাহুল গান্ধী এবং প্রমাণ দিচ্ছে। ইলেকশন কমিশনার কোনো সৎ উত্তর দিতে পারছেন না তাতে। কিন্তু ইলেকশন কমিশনার উপরে মানুষ বিশ্বাস করে সমস্ত 140 কোটি মানুষ ভোট দিতে যায়। এরকম যদি ইলেকশন কমিশনার উপরে এলিগেশন লাগায় একটা সাংবিধানিক সংস্থা, তার উপরে যদি এলিগেশন লাগায় আর সৎ উত্তর যদি না পায়, তাহলে সাধারণ মানুষ ইলেকশন কমিশনারের উপরে বিশ্বাস করে কি ভোট দিতে বুথ পর্যন্ত যাবে কি? আপনার কি মনে হয় যে সাধারণ মানুষের যে ইলেকশন কমিশনার উপরে যে এলিগেশনটা আনছে রাহুল গান্ধী, এটা কি সঠিক বলে আপনি মনে করেন? দেখুন, আমি আমি আমার ক্ষেত্রে বলছি, আমি 2010 সালের থেকে ভোটার। 2010 সাল থেকে আজকে 2025 সাল, মানে অলমোস্ট আমার 15 বছরের ভোটিং অভিজ্ঞতা আমার আছে, ঠিক আছে। এবং সেখানে আমি বলছি, আমি যতবারই ভোট হয়েছে ততবারই কিন্তু ভোট দিয়েছি। কোনোবার এরকম হয়নি যে আমি ভোট দিতে পারিনি, বা আমাকে ইলেকশন কমিশন কোনো ভোট দিতে বারণ করেছে, বা কোনো লোকাল রাজনৈতিক দল আমাকে ভোট দিয়ে দেয়নি। এটা কোনোবারই হয়নি। কারণ কেন হয়নি? কারণ আমার কেন্দ্র হচ্ছে ভবানীপুর, এবং ভবানীপুর হচ্ছে বর্তমানে একটা মধ্য কলকাতার মধ্যে পড়ে, এবং সেখানে সর্বদাই বিভিন্ন আমাদের যে বুথগুলো আছে প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স সবসময় থাকে, সে আপনার মিউনিসিপ্যাল ইলেকশন হোক কি আপনার লোকসভা ইলেকশন। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন গ্রামগুলো আছে, যে জেলাগুলো আছে, সেই জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকলেও মানুষ
অনেকটা দূর তাদেরকে মানে কিলোমিটার ওয়াইজ অনেক দূরে দূরে তাদেরকে বুথ হয়, এবং সেই বুথে তাদের যাওয়ার জন্য টোটো বা অটো বা বিভিন্ন রকমের ভ্যান রিক্সা এগুলোর উপর অবলম্বন করে তাদের যেতে হয়। এবং সেইখানেই হচ্ছে সমস্যা, যে এই যে যাওয়ার পথে যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যেই অনেক এরকম শাসক দলের কর্মীরা আছে যারা তাদেরকে ভয় দেখায় যে আপনি বুথে যাবেন না, আপনার ভোট হয়ে গেছে, আপনার যাওয়ার কোনো দরকার নেই। সুতরাং এই জিনিসটাই বলছি যে এটাই হচ্ছে বর্তমানে কেন্দ্রীয় যে মানে কেন্দ্রীয় যে আছে, যে আমাদের যে আধা সামরিক যে বাহিনী আছে এবং তার সাথে ইলেকশন কমিশন আছে, তাদের এটা সুনিশ্চিত করতে হবে যে কলকাতা শহরের বিভিন্ন বুথে যেমন পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকে এবং তার সাথে সিসিটিভি ক্যামেরা, আশেপাশের লোকেরা সবসময় সজাগ থাকে। গ্রামে তো জিনিসটা সম্ভব হচ্ছে না। গ্রামে এই জিনিসটা যত সম্ভব, যত বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যেতে পারে সেটা যেন দেওয়া হোক। কারণ শহরে কেন্দ্রীয় বাহিনী কম থাকলেও চলে যাবে, কারণ শহরের চারিদিকে পুলিশ প্রশাসন, আর্মির ক্যাম্প, এই সেই চারিদিকে সমস্ত কিছু অ্যাভেলেবেল, কিন্তু গ্রামে সমস্ত কিছু অ্যাভেলেবেল নয়। সুতরাং গ্রামগুলোতে বা জেলাগুলোতে প্রয়োজনীয় থেকে বেশি আমার মনে হয় আধা সামরিক বাহিনী দেওয়া উচিত, এবং তাহলে 2026 ইলেকশনটা খুব সুষ্ঠুভাবে হবে এবং প্রত্যেকটা মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। স্যার আমি বলছিলাম যে রাহুল গান্ধী একটা লোকসভা ভোটে ব্যাঙ্গালোরে, সেখানে একটা কনস্টিটিউয়েন্সি 7টা বিধানসভা সিট আছে, একটা সিটেতে তিনি পরীক্ষা করে দেখিয়েছে 1,250,000 ভোট নকলি বেরিয়েছে, বা একটা ঘরেতে 50-60 জন করে ভোট ছিল, এরকম একজন অনেকবার ভোট দিয়েছে, বা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে 70 বছরের মহিলা। 6 নম্বর ফর্ম ফিল আপ নতুন ভোটারদের জন্য বরাদ্দ, কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে 70 বছর 75 বছর মহিলা, বা একটা ঘরেতে 50 জন লোক দেখিয়েছে। কিন্তু সেই সব রাহুল গান্ধী বলছে যে এসব কোনো ভোট চুরি হয়েছে, ভোট চুরি করে নরেন্দ্র মোদী 2024 সালে ভোট জিতেছে। তাহলে বিধানসভা আবার তো চুরি হতে পারে, এই শঙ্কা মানুষের ভেতরে আছে, মানুষ এই বিভ্রান্তের ভেতরে আছে, এবং ইলেকশন কমিশনারে এর সদুত্তর দিতে পারছে না ঠিক মতো। বলছে যে এপিটুপি দাও। হ্যাঁ বলুন। সব থেকে বড় চোর হচ্ছে এই গান্ধী পরিবার এবং এন্টায়ার কংগ্রেস। তারা হচ্ছে সব থেকে বড় চোর। আজকে শুধুমাত্র গদির লোভে এরা দেশটাকে বিভক্ত করে দিল, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত। এই ভারতবর্ষ তিনটে বিভাজন হওয়ার পর আজকে এই গতকালই স্বাধীনতার 79তম দিবস আমরা উদযাপন করেছি, কিন্তু তা সত্ত্বেও এই স্বাধীনতার দিনেও আজকে এলওসিতে আপনারা হয়তো জানেন ভারতের সাথে পাকিস্তানের একটা ছোট্ট ঠান্ডা একটা লড়াই হয়েছে। সুতরাং স্বাধীনতার 79 বছর পরেও যে আমাদের এই যে দুটো দেশের মধ্যে যে কন্টিনিউয়াসলি যে অশান্তি চলছে, এটার মূল কারণ হচ্ছে এই কংগ্রেস এবং গান্ধী পরিবার। যার ফলে আপনারা দেখেছেন যে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল, তারপরে তার ছেলে রাহুল গান্ধী তাকেও রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল, এবং আরেক ছেলে সঞ্জয় গান্ধী তাকে হত্যা করা হয়েছিল। তাই জন্যে ভয়ে সোনিয়া গান্ধী কি করলো, রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে ভোটে দাঁড় করিয়ে তাদেরকে মানে তারা যে প্রধানমন্ত্রী হবে সেটার জন্য কোনো তিনি উচ্চ আর করলেন না। এর থেকে প্রমাণিত হচ্ছে যে রাহুল গান্ধী যাই বলুক না কেন সেগুলো মানুষের মধ্যে একদমই গ্রহণযোগ্য নয়। কারণ মানুষ বুঝে গেছে যে এই গান্ধী পরিবার শুধুমাত্র গদির লোভের জন্য দেশটাকে ভাগ করে কত মানুষকে নির্বিচারে হত্যা করতে সাহায্য করেছে। সুতরাং সব থেকে বড় ব্যাপার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মৃত্যু নিয়ে একটা বিশাল বড় সন্দেহ আছে, সেটা কিন্তু এই গান্ধী পরিবার কিন্তু মানে ষড়যন্ত্র করে সেই নেতাজি মৃত্যু রহস্যটাকে ওখানেই মানে চাপিয়ে রেখেছে, সেটাকে আর বার করতে পারছে না। কারণ যদি নেতাজি ফিরে আসতেন তাহলে এদের ধারণা ছিল যে দেশ ভাগ হতো না, নেতাজি নাকি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন। সেই জন্যে সেই লোভে নেতাজিকে তারা বাইরে রাশিয়াতে কোন একটা কারাগারে ফেলে রেখে দিলেন। সুতরাং এই যে গান্ধী পরিবার এবং তার যে এত কিছু কথাবার্তা বা এই ইলেকশন নিয়ে এত গল্প শোনানো, এতে মানুষ আর মানে ন্যূনতম মানুষের আর নেই, ইচ্ছা নেই জানার এবং শোনার। কারণ মানুষ এখন হচ্ছে 2025 এবং আগামী
আপনার 30-এ মানুষ চায় ভারতবর্ষ যেন তৃতীয় বৃহত্তর মিলিটারি রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের কাছে ভারতের একটা পরিস্থাপন হোক, এবং যার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে নরেন্দ্র মোদীজিকেই ভালোবাসেন এবং তাকেই ভোট দেবেন, তাকেই জেতাবেন। কারণ এই মুহূর্তে নরেন্দ্র মোদীর থেকে বড় লিডার আমাদের ভারতবর্ষে আর কেউ নেই। উনি হচ্ছেন একমাত্র অদ্বিতীয় লিডার এই মুহূর্তে ভারতবর্ষকে পঞ্চম থেকে যে 14 স্থানে নিয়ে আসতে পারে, সে তৃতীয় স্থানেও নিয়ে যেতে পারে। থ্যাংক